ইন্ডাস্ট্রিকে দমন করবার চেষ্টা করেছে, তখন আপনারা কি পদক্ষেপ নিয়েছেন? অভিযোগ ছিল যে কেটাস অ্যাসোসিয়েশন রেস্টুরেন্ট ব্যবসায়ীগুলোর, তারা যেই লক্ষ্যে কেটাস অ্যাসোসিয়েশন তৈরি করেছিলেন কিংবা যেই লক্ষ্যে তারা কেটাস অ্যাসোসিয়েশনকে মনে করেন, কেটাস অ্যাসোসিয়েশন সেই দাবি দাওয়া পূরণে ব্যর্থ হচ্ছে। আপনার কাছে আমার প্রশ্নগুলো তুলে দিলাম, যে এই প্রশ্নগুলো ছিল কলারদের। ধন্যবাদ আপা। প্রশ্নগুলো তো তিনটা প্রশ্নই আমি উত্তর দিতে তিন ভাগেই দিব। প্রথম প্রশ্নটা হচ্ছিল যে আমরা অসাধু ব্যবসায়ী এসপিএস স্কিম, তা এসপিএস স্কিমের উপরে আমি বলবো এটা যে এটা পাইলট স্কিম ছিল, এটা গভর্নমেন্টের অনেক লুপহোল ছিল, যেটা হোম অফিস নিজে স্বীকার করেছেন। আর অসাধু ব্যবসায়ী যেটা বলছে, মানে পরবর্তী কলারেই আমাদের আনসারটা ক্যাটারিং অ্যাসোসিয়েশন হয়ে উনিই দিয়েছেন যে প্রত্যেক সমাজেই ভালো খারাপ লোক থাকবে, তবে মেজরিটি হিসাবে যদি আমি বলি এজ এ ভাইস প্রেসিডেন্ট অফ এ ক্যাটারিং অ্যাসোসিয়েশন, আমি বলবো যে এটা একটা সাকসেসফুল। এখানে অসাধু ব্যবসার পার্সেন্টেজটা খুব কম ছিল। এই অসাধু ব্যবসাটা হয়েছে বিকজ অফ গভর্নমেন্ট লুপহোল। আমি আপনাকে বলতেছি যে আমি যখন আমার রেস্টুরেন্টের ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করি, তখন অলরেডি আমার রেস্টুরেন্ট নামে 3টা ওয়ার্ক পারমিট হয়ে গেছে। সেটা কারা করেছে? ওয়ার্ক পারমিট মিনিস্ট্রি। কিন্তু নিশ্চয়ই বাঙালিরাই জড়িত ছিল। বাঙালি বলবেন কেন? এটা তো মাফিয়া গ্রুপ, প্রত্যেক ব্যবসাতে একটা মাফিয়া গ্রুপ কাজ করে, প্রত্যেক ব্যবসা, ইভেন মিডিয়া ব্যবসাতে একটা মাফিয়া গ্রুপ কাজ করে। কিন্তু সেই ব্যবসার সঙ্গে কারা জড়িত? বাঙালিরাই জড়িত। আমি বলবো এটা ক্রিমিনালস। আমি অ্যাকসেন্সে বলবো দে আর ক্রিমিনাল বিকজ দে আর ডুইং ক্রাইম। ওয়ার দিস আপনার ক্রাইম এই জন্যই হয়, মানির জন্য হয়। এটা আপনার হয়তো ম্যান পাওয়ারের জন্য আমাদের এসপি স্কিমে একটা লুপহোল ছিল, গভর্নমেন্ট লুপহোলের জন্য ওরা করেছে এটা। আমি তো দেখতেছি আমাদের রেস্টুরেন্টগুলোতে, যত রেস্টুরেন্টগুলোতে ক্যাটারিং অ্যাসোসিয়েশনের মেম্বার ছাড়াও, গিল্ডের মেম্বার ছাড়াও তো হাজারো রেস্টুরেন্ট আছেন, ওনারা যেভাবে এসপি স্কিমের লুক এনেছেন এবং সাকসেসফুল হয়েছেন, অ্যাটলিস্ট ফর 2টা বছর আমরা তো পিসফুলি কাজ করতে পেরেছি স্টাফ সংকটের ব্যাপারে। তা আমি বলবো যেটা আমার ভাই যেটা বলছেন দুঃখজনক যদি ওনার জন্য সেটা হয়ে থাকে, আমি রিয়েলি সিম্পাথাইজড। এটা তো ইন্ডিভিজুয়ালের ব্যাপার। ক্যাটারিং অ্যাসোসিয়েশন ক্যানট সলভ দিস প্রবলেম। লুপহোলের ব্যাপারে আপনার কাছে জানতে চাই, আপনি কি মনে করেন কেটাস অ্যাসোসিয়েশন এবং গিল্ড দুটো বড় প্রতিষ্ঠান রয়েছে কার ইন্ডাস্ট্রির ব্যাপারে, আপনারা যদি ইউনাইটেড হয়ে আরো বিগার প্রেসার গ্রুপ ক্রিয়েট করতে পারতেন, তাহলে সিচুয়েশন উড হ্যাভ বিন ডিফারেন্ট? এটা এসপি স্কিমের ব্যাপারে যদি আমরা বলি যে এসপি স্কিম যখন আসে, তখন এটা কিন্তু অনলি ফর ইন্ডিয়ান রেস্টুরেন্ট আসে নাই, দ্যাট ওয়াজ ফর দ্য টোটাল থিংস, and they haven't had any conversation or any consultation with us, neither with Guild. Otherwise we could have sit down এবং কথা বলতে পারতাম। আর যেটা আপনি বলছেন যে আমরা, কিন্তু আপনারা কি স্বীকার করেন যে আপনাদের কিছুটা হলেও ব্যর্থতা ছিল in terms of creating a pressure group to the government or creating yourself or taking yourself to a position যেখানে আপনারা একটা অ্যাডভাইজারি বডি হিসেবে গভর্নমেন্টের সঙ্গে কাজ করতে পারতেন, যাতে করে তারা যখন এই প্রজেক্টটি ক্রিয়েট করছেন তখন they should have had some discussion with you যে আমরা এই ধরনের প্রজেক্ট আনতে চাচ্ছি, what is going to be the reaction? না, এই প্রজেক্টে কিন্তু একদিনে আসে নাই। যেটা আপনি যদি দেখেন, এই প্রজেক্টটা যখন ওয়ার্ক মিনিস্ট্রি থেকে আসছে, এটা আমাদের জন্য শুধু আসে না, এটা পোল্যান্ডের জন্য আছে, এই ওয়েস্ট ইউরোপিয়ান কান্ট্রিদের জন্য মেইনলি প্রথমে আসছিল, মাশরুম পিকারদের জন্য, আপেল পিকারদের জন্য। কিন্তু আমরা অন্য কোন ইন্ডাস্ট্রির ব্যাপারে কিন্তু এই ধরনের অভিযোগ পাই না। না, প্রচুর। এগ্রিকালচারের উপরে ইউক্রেনকে বন্ধ করে দেওয়া হয়েছে। ইউক্রেন হ্যাজ লস্ট অল অফ ইট। এগ্রিকালচার ইন্ডাস্ট্রিতে আপেল পিকিং এ ইউক্রেন হ্যাড লস্ট দেয়ার অল ক্রেডিবিলিটি। আমাদের জন্য যেটা হচ্ছে, আমাদেরটা ছিল, আপনি যেটা বলছেন, আমি বলতেছি ব্যর্থতা তো অবশ্যই আছে, একটা অর্গানাইজেশন তার ব্যর্থতা থাকবে। তবে আপনি যেটা বলতেছেন যে গিল্ড বলেন আর অন্য কোনো অর্গানাইজেশন বলেন, কিন্তু একটা ব্যাপারে আমরা কিন্তু একইভাবে কাজ করছি। একটা এত বড় কমিউনিটি, ডিফারেন্ট অর্গানাইজেশন থাকবে, হেলদি কম্পিটিশন থাকবে, কম্পিটিশন ছাড়া হবে না। আর একটা জিনিস আমরা অ্যাচিভ যেটা করতে চাই, আমাদের টার্গেট এক, এবং আমার মনে হয় এই টার্গেট এক থাকে, এবং আমাদের সাথে একটা লিয়াজও আছে, প্রত্যেক গ্রুপের সাথে লিয়াজও আছে। আর সেক্টর বেসের ব্যাপারটা, যেটা সেক্টর বেস আসার পরে উই হ্যাভ ক্রিয়েট রিয়েলি গুড প্রেশার। আপনাকে আমি ফাইনালি একটা কথা বলবো, কারণ এখানে সময় সীমিত। নাহাজ ভাই যেটা জানেন, আমরা প্রেস কনফারেন্সও করেছি, আমাদেরকে একদম ডাইরেক্টর জেনারেল ওয়ার্কস, ডাইরেক্টর জেনারেল ইমিগ্রেশন এবং আপনার ডাইরেক্টর ভিসা নিয়ে আমরা একের পর এক সিরিজ মিটিং কল করেছি, এবং যেটা রেজাল্ট আমরা ভালো প্রেশার ক্রিয়েট করি। নট অনলি আস, গিল্ডও করেছেন আর অন্যদেরকেও তারা ইনভাইট করেছে। বাট প্রথম যেটা আপনি বলছেন ওটা আমরা বুঝতে পারিনি। আর সেকেন্ড থিং হচ্ছে যে কোয়েশ্চনটা আসছে যে ক্যাটারিং অ্যাসোসিয়েশন তার দায়িত্ব পালন কতটুকু করছে না করছে, আমি বলবো যেটা আমি একদম সংক্ষেপে আনসার। উত্তরের আগে একজন কলার রয়েছেন, কলটি নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি বলুন ভাই। আমি বলতেছি, আপনার যে ডাইনে বামে যারা আছেন ওনাদের একটা কথা আমি জিজ্ঞাসা করব, আমার দুইটা বলার কিছু নাই। ব্যাপারটা হচ্ছে
ওনারা সবই বাংলাদেশি এবং মনে হয় সবই সিলেটের বাংলাদেশি। তবে এই যতটা রেস্টুরেন্ট আছে এই দেশে 13-14,000-এর উপরে, সবগুলার নামটা দেওয়া হচ্ছে ইন্ডিয়ান কারি রেস্টুরেন্ট, ইন্ডিয়ান রেস্টুরেন্ট, ইন্ডিয়ান ফুড রেস্টুরেন্ট। এই নাম নিজের বাবার নাম না দিয়া অন্যের বাবার নাম দেওয়াটা এটা কি সঙ্গত না অসঙ্গত, এটার উত্তর চাই। এইটাই হচ্ছে আমার। ধন্যবাদ। আজকে সবাই আছেন, তারা নিশ্চয়ই প্যানেল উত্তর দেবেন। আমি শেষ করতে চাই আপনি যে কথা বলছেন, কেটার্স অ্যাসোসিয়েশন দায়িত্ব পালন করছেন কি করছেন না? খুবই সংক্ষেপে বলবো, কারণ আজকে ফিউশন ফেস্টিভ্যাল নিয়ে কথা বলার জন্য আমি একটু বেশি আগ্রহী। তো যাই হোক, কেটারিং অ্যাসোসিয়েশন, যেমন আপনি আগে বলছিলেন ইন্ডিয়ান রেস্টুরেন্টের কিচেনের ব্যাপারে, তো যেটা 30 বছর আগে ছিল ওটা এখন নাই। তো সময়ের পরিবর্তনে অনেক পরিবর্তন হয়েছে। কিন্তু সেটার জন্য কি কেটার্স অ্যাসোসিয়েশন আপনারা কি দাবি করতে পারেন আপনারা রেসপন্সিবল? কিচেনটার এক্সাম্পল দিলাম যে কিচেনের যে পরিবর্তন সময়ের সাথে হয়েছে, ক্যাটারিং অ্যাসোসিয়েশনের পরিবর্তনও অনেক হয়েছে। এটাই আমি বলতে চাচ্ছি। সেটা কি পজিটিভ না নেগেটিভ? অফ কোর্স ইটস এ পজিটিভ, এন্ড আই মাস্ট সে দ্যাট দেয়ার ইজ এ মিডিয়া পিপল। আপনি আছেন ইলেকট্রনিক মিডিয়া, আমাদের নিউজ মিডিয়া, নাহাজ ভাই আছেন। যতটুকু আমরা করতে পেরেছি, আমরা বলবো ব্যর্থতার পাশাপাশি যদি আমাদেরকে হিসাব করা হয়, আলহামদুলিল্লাহ উই আর লট বেটার অফ। ধন্যবাদ। নিশ্চয়ই কেটারিং ইন্ডাস্ট্রিতে যারা যুক্ত রয়েছেন তারাই এ ব্যাপারে আরো বেশি ভালো মতামত দিতে পারবেন যে কেটার্স অ্যাসোসিয়েশন আপনাদের আশা পূরণে সক্ষম কি অক্ষম। নাজ ভাই, আপনার কাছে যাচ্ছি। আমরা ফুড ফিউশন সম্পর্কে কথা বলতে চাই এবারে, যে ফুড ফিউশন আপনারা ঢাকা এবং কলকাতাতেও করছেন। আমরা যেটা দেখতে পাচ্ছি যেটা অত্যন্ত পজিটিভ, যে এই ধরনের পজিটিভ প্রমোশনের জন্য তরুণ যারা আছে, যাদের একটা নেগেটিভ চিন্তাধারা ছিল কারি ইন্ডাস্ট্রি সম্পর্কে, তারা ডেফিনেটলি এটাকে এখন একটা নতুন মাত্রায় দেখবে, যে দিস ইজ অলসো অ্যান অ্যাট্রাকটিভ ক্যারিয়ার হিসেবে আমরা নিতে পারি। সো আপনারা এই ব্যাপারটাকে কিভাবে দেখছেন, যে ডু ইউ থিংক দ্যাট কারি লাইফ ইজ প্লেইং এ ভাইটাল রোল ইন টার্মস অফ মেকিং পজিটিভ প্রমোশন? অফ কোর্স। আমি এই একটু আগে যে কলার এই প্রশ্নের উত্তরটা আমি ইন্ডিয়ান রেস্টুরেন্ট কেন বলছেন আপনারা? আমি নিজেও রেস্টুরেন্ট ব্যবসার সাথে জড়িত ছিলাম এক সময়। ইন্ডিয়ান ব্যবসা যখন শুরু হয় তখন কিন্তু পাকিস্তান ছিল, মানে বা হয়তো এরও আগে শুরু হয়েছে। তখন ইন্ডিয়া মানে যখন যে সময় একসময় এক ভারত ছিল, তখনও রেস্টুরেন্ট ব্যবসা শুরু হয়েছে। ইতিহাস তো অনেক পুরানো। এরপরে পাকিস্তান হলো, কেউ কিন্তু পাকিস্তানি রেস্টুরেন্ট রাখে নাই। পাকিস্তানের আমলেও কেউ পাকিস্তানি রেস্টুরেন্ট রাখে নাই, ইন্ডিয়ান। তখন যে খাবারটা শুরু হয়েছিল, বাংলাদেশিরাই শুরু করছেন বা বাঙালিরাই শুরু করছেন। পাকিস্তানের সে সময় আমরা তো পাকিস্তানের নাগরিক ছিলাম, পাকিস্তানিরাই শুরু করছি। কেউ পাকিস্তানি রেস্টুরেন্টও দেয় নাই বা বাঙালি রেস্টুরেন্টও দেয় নাই। ইন্ডিয়ান খাবারটা, ইন্ডিয়ার সাথে যে ব্রিটিশের যে ভারতের সাথে যে সম্পর্ক, তার থেকেই কিন্তু এটা আইডেন্টিফাই করার জন্যই আনা। ইন্ডিয়ান রেস্টুরেন্টের এখন এটা একটা ব্র্যান্ড নেম। আর এই প্রশ্নের সম্মুখীন এখন আমার যেমন কারি লাইফ ম্যাগাজিন আছে, আমরা গতবার ফিউশন ফুড ফেস্টিভ্যাল ঢাকায় করেছি। ঢাকায় এই প্রশ্নটা বারবার সবাই জিজ্ঞেস করছে, আপনারা বাংলাদেশি রেস্টুরেন্ট না কেন ইন্ডিয়ান রেস্টুরেন্ট? আমরা ইন্ডিয়ান রেস্টুরেন্ট এটা এই কারণে বলা হয়, এটা একটা ব্র্যান্ড নেম হিসাবে বলা হয়। কিন্তু সবাই জানে এখানকার বেশিরভাগই লোক যারা কারি খায়, বেশিরভাগ লোকই জানে, সাদাই বললেন আর বলেন সবাই, যে এরা বাংলাদেশিরা এটা চালায়, বাংলাদেশিরা এটা ব্র্যান্ড নেম। কিন্তু এই ব্র্যান্ড নেমটাকে, কারণ আমরা দেখি যদি তাকান আপনি ব্রিটিশ গ্যাস, ব্রিটিশ ইলেকট্রিসিটি, তারাও কিন্তু ব্র্যান্ড নেম। ব্রিটিশ গ্যাস কিন্তু এখনো একটা ব্র্যান্ড নেম, কিন্তু তারপরে কিন্তু তারা নাম চেঞ্জ করছে। আপনি একটা জিনিস লক্ষ্য করতে হবে, প্রথম যখন ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলোর নাম ছিল তাজমহল, কারিমহল, কারি হাউস, গান্ধী, এইসব নাম ছিল, প্যাসেজ টু ইন্ডিয়া, এইগুলার বিবর্তনের সাথে সাথে কিন্তু এখন রেস্টুরেন্টের নাম আসতেছে কি স্পাইস, জাফলং, সুরমা তো আসছেই, লোকের নামও ছিল। এখন স্পাইস, রুচি, আরো বিভিন্ন ধরনের নাম আসছে, যেগুলা নাইদার ইন্ডিয়ান নর বাঙালি। ইউ নো দ্যাট কাস্টমারও কিন্তু বুঝে, যে স্পাইস দেখলেই বুঝে যে এটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট। আর কি এটা চাইনিজরা তো স্পাইস ইউজ করে,
চাইনিজ রেস্টুরেন্ট বললে যায় না, কিন্তু আমার প্রশ্নটা ছিল আমরা যদি এই ব্র্যান্ড নেমটাকে আমরা স্বীকার করে নিয়েছি যে ইন্ডিয়ান রেস্টুরেন্ট ইজ এ ব্র্যান্ড নেম, ঠিক আছে, কিন্তু আমরা যদি এটাকে আপনারাই আপনাদের মানে কারি লাইফের মতন পত্রিকা কিংবা কেটার্স অ্যাসোসিয়েশন বা আপনারা যারা রেস্টুরেন্ট ব্যবসার সঙ্গে জড়িত আছেন, আপনারা যদি সবাই একত্রিতভাবে একটি স্ট্যান্ড নেন যে উই উইল নাও চেঞ্জ ইট টু এ বাংলাদেশি রেস্টুরেন্ট, যতবার বাংলাদেশি রেস্টুরেন্ট বলা হবে ততবার বাংলাদেশের নাম আরো একবার উচ্চারিত হবে। না, এটা আপনার দেশপ্রেম দিয়ে শুধু হবে না, এটা ব্যবসার ব্যাপারও আছে। কেন বাংলাদেশি রেস্টুরেন্ট বলে কি দেশ রেস্টুরেন্ট চলবে না? মনে করেন না, চলবে না, না চলবে, রেস্টুরেন্ট চলবে সেটা, কিন্তু এই যে ব্র্যান্ডের যে নেমটা হয়েছে, এখন ব্র্যান্ড আপনি শুধু ইন্ডিয়ান রেস্টুরেন্টই শুধু বা বাংলাদেশি রেস্টুরেন্টই কিন্তু কারি মিলে না, কারি আপনার সুপার মার্কেটে মিলে, কারি আপনার কর্নার শপে মিলে, কারি আপনার ইভেন পাবে মিলে, সব জায়গায় মিলে, বুঝছেন? এবং ওদেরকে কিন্তু আপনি ট্রান্সফার করতে পারবেন না, ওদেরকে কিন্তু আপনি দেখাইতে পারবেন না যে বাংলাদেশি কারি আইসা খাওয়া। এটা ব্র্যান্ড নেম হিসাবে, নট এজ এ ইন্ডিয়ান মালিকানা হিসাবে। এই বিতর্কে না গিয়ে আমি যেটা এই ফিউশনে গেলাম, আমাদের ফিউশন ফুড এইটাই আমাদের উদ্দেশ্য। আমরা এই যারা আমাদের বাংলাদেশি যারা কিচেনে কাজ করতেছে, যারা শেফরা কিচেন পটার থেকে কেউ শেফ হয়েছে, কেউ ট্রেনিং নিয়েও আরো এক্সপার্ট হয়েছে, এরা যে করতেছে এই জিনিসটাই কিন্তু তুলে ধরার জন্য যে এরা বাংলাদেশি, এরা ফ্রম নাথিং, তাদের যে সাকসেস স্টোরি, এইটা তুলে ধরার জন্যই আমরা এইবার করছি কি, আমরা এইবার এটারে আপনার নরমালি ঢাকা, এটা কলকাতা শেরাটনে হচ্ছে, কলকাতা দুই বাংলায় হচ্ছে, কলকাতা শেরাটন আইটিসি সোনার বাংলা শেরাটন, উইচ ইজ এ ভেরি নাইস 5-স্টার হোটেল, এবং তারা খুবই আগ্রহী এই ফেস্টিভ্যালের জন্য। গতবার ঢাকার যে কাবারেজ টাবারেজ যেসব দেখে তারা বলছে যে উই ওয়ান্ট টু হ্যাভ দ্য ফেস্টিভ্যাল না, এবং আমরা মনে করি যে এই শুধু আমরা কলকাতা এবং ঢাকা থেমে থাকবো না, আমরা উই উইল গো ফার্দার বিভিন্ন দেশে। এই জিনিসটাকে আপনারা এইখানে বসবাস করছে তরুণ প্রজন্মের মধ্যে কিভাবে ছড়াবেন? এইখানকার তরুণ প্রজন্ম, আমাদের যে ভেহিকল আছে, ম্যাগাজিন আছে, আজকে প্রোগ্রাম করতেছি বা ইয়ে করতেছি, এইখানকার তরুণ প্রজন্ম বা বিভিন্ন মিডিয়া কাভারেজ আছে। আমি মজার একটা কথা বলি আপনাকে, আমাদের যখন লাস্ট ইয়ারে ফেস্টিভ্যাল, যখন আমরা ঢাকায় ফেস্টিভ্যালটা করি, তখন আমাদের একজন শেফ যে অংশগ্রহণ করছেন ফেস্টিভ্যালে, হি ক্রিয়েটেড এ ডিশ উইথ ইয়র্কশায়ার পুডিং, ফিউশন ডিশ। ইয়র্কশায়ার পুডিং আপনি জানেন যে ইয়র্কশায়ারের লোকজন তারা খুবই কনজারভেটিভ তাদের খাবার দাবার নিয়ে, যে সে ইয়র্কশায়ার পুডিং এবং কারি মিলিয়ে উনি একটা ফিউশন ডিশ ক্রিয়েট করছেন, জয় ইয়র্কশায়ার নাম দিয়েছেন ডিশটা। তো যখন এই ডিশটা করার পরে আমরা যখন ফেস্টিভ্যালে যাওয়ার আগে কিছু মিডিয়া পাবলিসিটি হলো, বিবিসি ইয়র্কশায়ারের যে বিবিসির যে রিজিওনাল যে নেটওয়ার্ক, দে পিকড ইট আপ, তাদের মেইন 6 o'clock নিউজে তারা এই শেফরে ইনভাইট করছে, শেফ ওই ফিউশন ডিশটা তৈরি করে নিয়ে 6 o'clock নিউজের মধ্যে তারা দেখাইছে যে নাও ইয়র্কশায়ার পুডিং ইজ গোয়িং টু বাংলাদেশ উইথ ফিউশন টাচ। ইভেন ওইখানকার লোকাল পত্রপত্রিকা কার্টুন পর্যন্ত করছে ইয়র্কশায়ার পুডিং গোয়িং টু বাংলাদেশ। ঢাকায় যখন আমরা এই ইয়র্কশায়ার পাবলিসিটি হলো, যে আমাদের প্রেস লঞ্চিংয়ে যখন পাবলিসিটি হলো, ওয়ান অফ দ্য ডিশ ইজ ইয়র্কশায়ার পুডিং উইথ ফিউশন নিয়ে, ঢাকায় সবাই মনে করছে যে এটা পুডিং কোনো ধরনের সুইট টুইট হবে বা না। তারপরে দেখা গেল যে এইটা নিয়ে ঢাকায়ও একটা বিরাট হইচই, সব কাগজে যে এত ইয়র্কশায়ার পুডিং নিয়ে। ইভেন ওইখানকার ব্রিটিশ হাই কমিশনার এবং শেরাটনের যে জেনারেল ম্যানেজার অস্ট্রেলিয়ান ভদ্রলোক, উনি বলছে যে শেরাটনের জিএম বলছে যে প্রত্যেক দিন মেনুতে যতদিন আছে ফেস্টিভ্যাল চলবে, ইয়র্কশায়ার পুডিং এর এই যে জয় ইয়র্কশায়ার ওটা থাকতে হবে, কারণ এত পপুলারিটি। তো এই জিনিসগুলো যে আমাদের বাংলাদেশি আপনি নতুন প্রজন্ম যারা যাচ্ছে এখানে, এই জিনিসগুলো যারা করতেছে, দিস ইজ এ পজিটিভ সাইন অ্যান্ড ইট শুড বি আপনার পাবলিসাইড অল ওভার না। এবং আমরা শুধু আশা করতেছি যে আমরা ঢাকা কলকাতায় থেমে থাকবো না, আমরা ইউরোপে বা আরো বিভিন্ন দেশে। কারণ একজন কলার আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, তিনি বলেছিলেন যে আমার ব্যবসা আমি নিজের লোক ছাড়া কার কাছে ছেড়ে দেবো, তাই না? সুতরাং নিশ্চয়ই একটা ভয় রেস্টুরেন্ট ব্যবসায় বা আশঙ্কা আছে যে আমার ছেলে বা আমার সন্তান যদি রেস্টুরেন্ট ব্যবসায় না আসে, তাহলে আমি কার হাতে আমার এত কষ্টের ব্যবসা ছেড়ে দেবো। সো ইফ উই ক্যান এনকারেজ নিউ জেনারেশন যে দিস ইজ এ অ্যাট্রাকটিভ ক্যারিয়ার, সো তোমরাও আসো, ইউ গেট ইনভলভ, ইউ মেক ইট ইভেন বিগার,
আগে যে আলোচনাটা করতেছিলাম, আমাদের দুইটা রিজন আছে। একটা হলো আমাদের যারা অ্যাম্বিশন আছে বা আমাদের ছেলে মেয়ে সবাই লেখাপড়া করতেছে বা লেখাপড়া করে কেউ কেউ বড় বড় চাকরিতে যাচ্ছে, বড় বড় ডিফারেন্ট ফিল্ডে সেক্টরে যাচ্ছে, এই জন্য এই ব্যবসায় আসতেছে না। আবার একদিক দিয়ে যারা এই ব্যবসায় আসতেছে লেখাপড়া করে যদি এই ব্যবসায় আসে, দে আর দ্য ওয়ান হু ইজ মোস্ট সাকসেসফুল ইন দিস বিজনেস। এবং এইটাতেও যে আপনি ইউ ক্যান এনজয় ইউর লাইফ, ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ার্ক। আপনার যারা আমাদের পূর্বপুরুষরা বা আমরা যে সময় রেস্টুরেন্টে কাজ করছি, যে 70 ঘন্টা 72 ঘন্টা কাজ করছি রেস্টুরেন্টে আমরা, বা এইটা যে করতে হয় না, এখানে যে একজন প্রফেশনাল ম্যানেজার রেখে রেস্টুরেন্টকে চালানো যায়, যে আই ডোন্ট হ্যাভ টু গো এভরি নাইট, এই ধরনের অনেক নজির আছে এবং এটা অটোমেটিক্যালি হচ্ছে। কিন্তু সেকেন্ড জেনারেশন বা আমাদের থার্ড জেনারেশন অনেকে কিন্তু এই ব্যবসায় ইনভলভ হচ্ছে, যে দে নো দ্যাট ইউ ক্যান মেক মানি, ইউ ক্যান মেক এ গুড লিভিং আউট অফ ইট। আর আপনি আজকে শেফ যারা, আপনি ভালো শেফ হলে বড় বড় রেস্টুরেন্টের শেফরা they get a salary as much as an big local authority officer or আপনার অন্য সেক্টরের তো এটা পরিবর্তন হবে, অটোমেটিক্যালি হবে এবং আমাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই। যে আর্গুমেন্ট নিয়ে আমরা আলাপ করতেছিলাম পাশাপাশি, বা আমরা যারা আলাপ করতেছিলাম যে দেশ থেকে লোক আনার, একজন বিশ্বস্ত লোককে ছেড়ে দেওয়ার বা না, এট দ্য সেম টাইম বিশ্বস্ত লোক না পেলে আপনি কি করবেন? You employ somebody who is আপনাকে তো লোকাল কমিউনিটি ডেফিনেটলি। অলি ভাই, আপনার কাছে জানতে চাইবো যে আপনি যাচ্ছেন ফুড ফিউশন ফেস্টিভ্যালে ঢাকা এবং কলকাতায়, হোয়াট ইজ ইওর এক্সপেকটেশন? আমার তো এক্সপেকটেশন এইবার আরো বেশি। আমার লাস্ট ইয়ার আমি তো নিজে ছিলাম ফেস্টিভ্যালের মধ্যে, খুব ভালো লেগেছে এবং মানে কাস্টমারদের ডিমান্ড দেখে আর কি, মানে খুব একটা আগ্রহ যাচ্ছিল। এই জন্য আমি এই বছরও আমি আবার সিলেক্ট হয়েছি ওনাদের সিলেকশন মাধ্যমে, এবং আমি আশা করতেছি যে এবারকে ফেস্টিভ্যালটা আরো ভালো হবে। এবং আর তো ইন্ডিয়াতেও হচ্ছে, হ্যাঁ আরো বেড়ে গেল, ইন্ডিয়াতেও হবে। তো ওটা তো আরেকটা নতুন জিনিস, ওখানে গিয়ে আমরা অনেক কিছু শেখারও আছে, শিখবো, তারপরে অনেক কিছু ওদের কাছ থেকে জানবো, ওরাও আমাদের কাছ থেকে জানবে। হাউ ডাজ ইট ওয়ার্ক ইন টার্মস অফ আপনারা যাচ্ছেন এখান থেকে এবং ওখানে বাংলাদেশের সেরাটনের মতন হোটেলে যেখানে মানে ট্রেনিং প্রাপ্ত শেফরা কাজ করছেন, কলকাতায় যাচ্ছেন যেখানেও ট্রেনিং প্রাপ্ত শেফরা কাজ করছেন, তাদের সঙ্গে আপনারা যে মিলে কাজ করবেন, আপনাদের রেসিপি তাদের সঙ্গে শেয়ার করবেন, তাদের রেসিপি আপনারা আনবেন বা শিখবেন, মানে এটা কিভাবে কাজ? আপনি কি মনে করেন যে দিস ইজ এ পজিটিভ অ্যাসপেক্ট? আপনি এটা থেকে লাভবান হবে আমাদের কারি ইন্ডাস্ট্রি এখানকার? অবশ্যই লাভবান হবে, কারণ ওখানে অনেক কিছু আছে যে আমরা বাংলাদেশি, আমরা কারিগুলো কিন্তু বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে এসেছে, বাংলাদেশ থেকে এসেছে, আমরা অনেক বাংলাদেশি স্টাইলে এখানে কুক করি, কিন্তু যখন আমরা এটা আবার বাংলাদেশে নিয়ে যাই, এটা কিন্তু আবার ব্রিটিশ স্টাইলে আমরা নিয়ে যাই। এখানে একটা ব্রিটিশ একটা টাচ থাকে বাংলাদেশে নেওয়ার পরে। ওরা চিকেন নিশ্চয়ই বাংলাদেশের মানুষ খায় না, চিকেন টিক্কা মশলা ওয়ান অফ দ্য পপুলার ওয়ান। চিকেন টিক্কা মশলা ওরা যেরকম তৈরি করে ওটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। আমরা কিন্তু একটা ব্রিটিশ টাচ থাকে আমাদের ওইখানের মধ্যে এবং এভরিবডি এনজয় ইট, ইউ নো। সো আমাদের এখানে ডিফারেন্স আছে, অনেক ডিফারেন্স আছে। আমরা তো ব্রিটিশ স্টাইলে ওখানে কুক করি, ওরা করে বাংলাদেশি স্টাইলে। তো এটা মধ্যে অনেক পার্থক্য। আপনি কি নিয়ে আসবেন এখানকার কারি ইন্ডাস্ট্রির জন্য? আপনি তো দিয়ে আসবেন অনেক। হ্যাঁ, অনেক দিয়ে আসবো, অনেকগুলো আছে। লাস্ট ইয়ার মনে করেন আমরা দুই একটা জিনিস নিয়ে আসছি ওখান থেকে, অভিজ্ঞতা আছে আমাদের, ওদের শেফদের নতুন ডিশ ওগুলার আছে, ওগুলা ওখান থেকে আমরা নিয়ে এসেছি। ওদের ডেকোরেশনটাও একটু ডিফারেন্ট, ভিন্ন ধরনের। were you successful in terms of implementing those here? আপনি কি ওই যেগুলো নিয়ে এসেছেন বাংলাদেশ থেকে, যে অভিজ্ঞতা আপনি নিয়ে এসেছেন, নতুন রেসিপি বলুন কিংবা ডেকোরেশন স্টাইলই বলুন, সেগুলো কি আপনি আপনার নিজের রেস্টুরেন্টে কিংবা আপনার সহকর্মীদের রেস্টুরেন্টে ছড়িয়ে দিতে পেরেছেন? আমার রেস্টুরেন্টে আমি কিছু ছড়িয়েছি, কিন্তু যখন আবার নতুন মেনু তৈরি করব তখন অবশ্যই ওখানে কিছু ডিশ আছে ওইটা এখানে লাগাবো। তো এটা চেষ্টা করতেছি আমরা যে এটাকে ছড়ানো যায় কিভাবে আরো। না, লাভবান দুইটাই। একটা হলো এখান থেকে যারা এই একটা রেস্টুরেন্ট এনভায়রনমেন্টে কাজ করা আর একটা 5 স্টার হোটেলের কিচেনে কাজ করা ইজ টু ডিফারেন্ট এনভায়রনমেন্ট। ওইখানে ঢাকা শেরাটনের কিচেনে কাজ করে অ্যাবাউট 300 লোক এবং এভরি নাইট। যে এই এনভায়রনমেন্টে গিয়ে ওনারা যে মানে আমাদের যারা শেফরা যখন কাজ করছে, তারা অন্য ধরনের একটা অভিজ্ঞতা অর্জন করছে।
তারপরে অনেক ডিশেস আছে যেগুলো বাংলাদেশি ডিশেসই বলেন অথবা শেরাটনের মতো 5 স্টার হোটেলে ইন্টারন্যাশনাল কুজিনও আছে বা অনেক ধরনের সুইট টুইট আছে যেগুলা, এগুলো অনেকেই কিন্তু ইয়ে করছে বা যারা গেছিলেন এরা পিক আপ করছেন এবং এর থেকেও কিন্তু তারা অনেক কিছু নিজেরা শিখেছেন, মিক্স অ্যান্ড ম্যাচ দুইটাই আনা। এবং তাদের যে কুকিং এর যে ধারা, এখানকার যে ধারা ওইখানকার ধারা দুইটা মিলিয়েও কিন্তু অনেকে এক্সপেরিমেন্ট, যেমন এই আমরা এই ফেস্টিভ্যালে যাচ্ছি, আমাদের মেনু টেনু ইতিমধ্যে আমাদের শেফরা মেনু টেনু সব ঠিক করে মানে ঠিক করে নিচ্ছেন যে কি ওরা ওইখানে পরিবেশন করবেন বা ইয়ে না। অলি খান গতবার গেছেন, গত ফেস্টিভ্যালে গেছেন, এবার ওই অভিজ্ঞতা থেকেই তিনি কিন্তু নতুন ডিশ নিয়ে যাচ্ছেন, নতুন ডিশ ক্রিয়েট করতেছেন। আমার একটা ইন্টারেস্টেড ডিশ আছে, এটা হচ্ছে তাওয়া প্রম্পেট উইথ স্প্যানিশ এন্ড মাস্টার্ড। আচ্ছা, তো এটা আমাদের চাদা মাছ, চাদা মাছ, জি চাদা মাছটাকে তাওয়া বললাম যে তাওয়ার মধ্যে এটা তো ফ্রাই করতে হয় না, তো এটার মধ্যে ফ্রাই করে আর কি স্প্যানিশ দিয়ে এটাকে সার্ভ করা হবে। তো এটা সামথিং একটু ডিফারেন্ট আর কি। তো এটার নামই এরকম দেওয়া হয়েছে যে তাওয়া প্রম্পেট উইথ মাস্টার্ড এন্ড স্পিনিচ। ওকে, নিশ্চয়ই ভবিষ্যতে আমরাও এখানকার ইন্ডিয়ান রেস্টুরেন্টে এই ডিশ খাবার আশা রাখি। আই হ্যাভ টেস্টেড देयर ফুড, মানে আমরা তাদের সিলেকশনের আগে কিন্তু আমরা ফুড তাদের টেস্ট করতে, অলি খান বা যারা শেফ এনা তাদের খাবার দাবার এনা, মানে ইটস রিয়েলি টেস্টি। ওয়ান ডে আপনিও তো টেস্ট করতে পারেন। নিশ্চয়ই। আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে আসবো পাশা ভাই এবং শামসুল ইসলাম, তাদের কাছে জানতে চাইবো কেটারার্স অ্যাসোসিয়েশনের মন্তব্য কি ফুড ফিউশন ফেস্টিভ্যাল সম্পর্কে। বিরতির পর ঝটপট দেখা হচ্ছে আবার আপনাদের সঙ্গে। আমন্ত্রণ জানাচ্ছি ফ্রাইডে প্লাসের এই পর্বে। আমি বিরতিতে যাবার আগে প্রশ্ন রেখেছিলাম পাশা খন্দকারের কাছে যে কেটারার্স অ্যাসোসিয়েশনের আপনারা কি মনে করছেন ইন টার্মস অফ দিস ফুড ব্রিটিশ ফুড ফিউশন ফেস্টিভ্যাল সম্পর্কে, এটা কারি ইন্ডাস্ট্রির জন্য কতটা সফলতা বয়ে আনবে? ধন্যবাদ আপনাকে। আমি অ্যাকচুয়ালি এই প্রশ্নটার জন্য অপেক্ষা করছিলাম এতক্ষণ। আসলে ব্রিটিশ ফিউশন কারি যেটা, সেটার জন্ম ধরেন আপনার লেট 50s অথবা আর্লি 60s শুরু হয়েছে, যেটা এখান থেকে অনেক ফিউশন কারিরই জন্ম হয়েছে, কিন্তু কালের আবর্তে অনেকটা হারিয়ে গেছে, অনেকটা আবার এস্টাবলিশড হয়েছে, আবার নতুন করে